পড়াশোনার ক্ষেত্রে ভৃগুর দাদু নৃপেন বাবু না হওয়াই বাঞ্ছনীয়। যিনি ঘাসকে বলেন তৃণ, ঘিকে বলেন ঘৃত, হরিণকে বলেন মৃগ। অর্থাৎ সোজা বিষয়কে কঠিন করে বলেন তা নয়। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের কাজ হচ্ছে কঠিনটাকে সোজা করে নিয়ে সেটাকে বোঝা এবং রপ্ত করা। তাই আর একটা বিষয় উল্লেখ করবো, যেটা বড় বিষয় যদি পড়তে চাই, এটা বড় ইউনিট যদি পড়তে চাই, তাহলে পরে সেটাকে ছোট 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 সাব ইউনিটে ভাগ করে বা উপ এককে ভাগ করে যদি আমরা পড়ি বা পড়াই, তাহলে পরে কিন্তু সেটা ছাত্রছাত্রীদের কাছে খুব মারাত্মকভাবে গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়। যেমন এখানে একটা কথা বলছি, উৎপাদকের বিশ্লেষণ অঙ্কের ক্ষেত্রে খুবই কমন একটা ফ্যাক্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এই ক্লাস 8 থেকে বলা যায় উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, এটা শুরু হয়ে যায়। সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডেও কিন্তু এটা রয়েছে ফ্যাক্টরাইজেশন। এবং সেক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে সবার আগে বুঝতে হবে যে উৎপাদক কাকে বলে। সবাই জানি আমরা মোটামুটি, তবু একবার যদি ছাত্রছাত্রীদেরকে এটা জানিয়ে দেওয়া যায় যে উৎপাদক কাকে বলে। কোনো একটি সংখ্যা যেই সংখ্যা দিয়ে বিভাজ্য, মানে কোনো একটি সংখ্যাকে আমি যেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, ওই সংখ্যাগুলোকে বলবো এই মূল সংখ্যার উৎপাদক। যেমন যদি 12 ধরি, 12 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে, তাই তো? এই সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করলে ভাগটা মিলে যাবে, তাহলে এইগুলোকে বলবো 12 উৎপাদক। এবং এই উৎপাদকের বিশ্লেষণ কিন্তু পাটিগাণিতিক সংখ্যা বা বীজগাণিতিক সংখ্যা উভয় ক্ষেত্রেই আসতে পারে। আজকে যেটা করব সেটা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে, বীজগাণিতিক সংখ্যার ক্ষেত্রে, বীজগাণিতিক সংখ্যা বলবো না, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে কিভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এইটার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো নিয়ম আছে এবং অনেক ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মিডল টার্ম, মধ্য সহগ বিশ্লেষণ। মিডল টার্ম বলি আমরা এটাকে ইংরেজিতে, এবং বাংলা মাধ্যমে আমরা মিডল টার্ম হিসেবেই এটাকে ব্যবহার করি, যদিও বাংলাটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ। মিডল টার্ম, মিডল টার্ম কি করে করবো আমরা, বা মধ্য, বাংলায় বলি আমরা মধ্য সহগ বিশ্লেষণ। এইটা একটা পদ্ধতি। কি পদ্ধতি? যে আমরা উৎপাদকের বিশ্লেষণ যখন করব বীজগাণিতিক রাশির ক্ষেত্রে, তখন এই একটা পদ্ধতিও আমরা অ্যাপ্লাই করতে পারি। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা পদ্ধতি, মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম। এবার একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি। একটা সংখ্যা আমি লিখছি এখানে, x² + 7x + 12। x² + 7x + 12 একটা বীজগাণিতিক রাশি। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? এই যে একটা বীজগাণিতিক রাশি, সেটাকে আমাকে এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? আমি বলেছি আগে যে এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিন্তু অনেকগুলো ফর্মুলা বা অনেকগুলো বিষয় আমরা দেখতে পারি। যেমন আমরা প্রথমে দেখবো যে এই তিনটের মধ্যে, মানে এই তিনটে মিলে তো একটা বীজগাণিতিক রাশি হয়েছে, তিনটে সংখ্যা। এই তিনটে সংখ্যার মধ্যে কমন কিছু আছে নাকি? যদি কমন থাকে সেটাকে তাহলে কমন নিয়ে এইটাকে সাইড করে দিতে পারি, সেটা একটা পদ্ধতি। এছাড়া আমরা যে ফর্মুলাগুলো বীজগাণিতিক ক্ষেত্রে শিখেছি, বীজগণিতের ক্ষেত্রে a + b হোল স্কয়ার ফর্মুলা, a + b হোল কিউবের ফর্মুলা, বা a² - b স্কয়ারের ফর্মুলা, বা a³ + b³ বা a³ - b³ এর ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখতে হবে যে আমরা সেটাকে দিয়ে কাজটা করতে পারছি কিনা। ঠিক আছে? এবার একটু আমাদের চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে যে এই যে তিনটা সংখ্যা দেওয়া আছে, x² + 7x + 12, এই তিনটে সংখ্যা আমি কোন ফর্মুলায় ফেলতে পারি। ঠিক আছে? আমি কি a + b এই হোল স্কয়ার এই ফর্মুলায় ফেলতে পারি? আমি কি a - b হোল স্কয়ার এই ফর্মুলায় ফেলতে পারি? হ্যাঁ, আমি এই দুটো দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখতে হবে, যদি হয় তাহলে আমি এই ফর্মুলাতে যাব। নাকি আমি a² - b² ফর্মুলায় ফেলতে পারি? নাকি আমি a³ + b³ এর যে ফর্মুলা আছে, a³ + b³ এর দুটো ফর্মুলা আছে, একটা মান নির্ণয়ের ফর্মুলা, একটা উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা, সেই উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা ফেলতে পারি। দেখা যাবে এই যে আমি ফিগারটা নিয়েছি x² + 7x + 12, ঠিক আছে, এটা কিউবের ফর্মুলা আসবে না, কারণ কিউবের ক্ষেত্রে a³ + b³ বা a³ - b³ এর যে
উৎপাদকে বিশ্লেষণের জন্য যে ফর্মুলা, সেখানে কিন্তু দুটো রাশির গুণফল থাকে, কাজে এখানে একটা রাশি দেওয়া আছে, তার মানে ওই ফর্মুলাটা হবে না। ঠিক আছে, এটা একটু চোখ কান খোলা রেখে বুঝে কিন্তু করতে হবে ছাত্রছাত্রীদের। তাহলে আমার থেকে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলা কি করবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই আকারে এই রাশিটি নেই, কাজে এটাও ক্যান্সেল, এটাও হচ্ছে না। তাহলে পড়ে থাকলো আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি স্কোয়ার, এই দুটো ফর্মুলা। এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার অর্থাৎ এই দুটো আকারে কি এটা আছে দেখতে হবে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার মিলে গেল, কিন্তু 12 কার স্কোয়ার, 12 কারো স্কোয়ার কি 12 কি কারোর বর্গ না, তার মানে এই ফর্মুলাটা হচ্ছে না। এখানেও একই, এইটা স্কোয়ার ঠিক আছে মিলে গেল, এখানে বি স্কোয়ার লাগবে শেষের দিকে, তাহলে এটা কি 12 কি কারো স্কোয়ার না, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে না। তার মানে যে ফর্মুলাগুলো আমরা ইউজুয়ালি অ্যাপ্লাই করে থাকি বিভিন্ন ক্ষেত্রে বীজগাণিতিক রাশি বিশ্লেষণের ক্ষেত্রে, সেই ফর্মুলাগুলো হচ্ছে না। তখন আমার কাছে আরেকটা অপশন খোলা রয়েছে, এবং সেই অপশনটা হচ্ছে এখানে এই মিডল টার্ম বা এই মধ্য সহগ বিশ্লেষণ। ঠিক আছে, মধ্য সহগ। এবার সহগ মানে কি, সহগ মানে এখানে দেখা যাবে যে যখন বীজগাণিতিক সংখ্যা তোমরা পড়ো বা পড়েছো নিশ্চয়ই ছাত্রছাত্রী, তাদেরকে বলবো যে তোমরা নিশ্চয়ই জানো যে এই এক্স হচ্ছে কিন্তু একটা আননোন, অজানা সংখ্যা। ঠিক আছে, যেটাকে আমরা চল সংখ্যাও বলতে পারি অনেক ক্ষেত্রে, আর এর সঙ্গে যদি কেউ থাকে সেটাকে আমরা বলি সহগ। এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, দেখো সেখানে অঙ্কের ক্ষেত্রে আগে কোনো সহগ নাই, এক্স এর দ্বিঘাত রয়েছে মানে এক্স এর স্কোয়ার, মাঝখানে এখানে একটা এক্স আছে যার সঙ্গে একটা সহগ আছে 7 বা 7, আর এখানে 12 এই একটা স্বাধীন সংখ্যা, এর সঙ্গে কোনো এক্স নেই। ঠিক আছে, তাহলে আমাকে বিশ্লেষণ করতে বলা যে মধ্য সহগ বিশ্লেষণ। মধ্য সহগ মানে মাঝখানের যে সংখ্যাটা, মাঝখানের যে অংশটা, তার যে সহগ মানে 7, এই 7টাকে বিশ্লেষণ করে আমাকে বের করতে হবে। এটা একটা নিয়ম উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে। এবার 7টা আমি বের করব কি করে, এই 7 আমি বের করব কি করে, মধ্য সহগ বিশ্লেষণে 7 আমাকে বের করতে হবে। আচ্ছা, তার জন্য আমাকে দেখতে হবে কি এখানে কি কোনো সহগ আছে, নেই, নেই বা একটা আছে, 1 ধরে নিচ্ছি, 1 ধরে নিলাম, আর এখানে কত আছে 12। নিয়ম হচ্ছে এই 12 এর সঙ্গে 1 কে মাল্টিপ্লাই করো, মানে 12ই হলো, 12ই হলো। এই 12কে এমন ভাবে আমাকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 12কে, 12 মানে কিন্তু এই 12 না, 12 ইন্টু এখানে 1 ছিল, কিছু নেই মানে 1 আছে ধরে নিতে হবে, সেই 12 ইন্টু 1 করে যে 12 আসলো, সেই 12টাকে আমাকে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যে ওখানে যে সংখ্যাগুলো পাবো উৎপাদকে বিশ্লেষণের ফলে, সেগুলো যোগ বিয়োগ করে যেন 7 আসে, শুধু 7 না +7, কারণ তোমরা জানো কোন সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটাই কিন্তু ওর চিহ্ন হয়ে যায়। তাহলে 7 এর আগে প্লাস চিহ্ন আছে, 7 কিন্তু পজিটিভ মানে প্লাস, তাহলে +7 হতে হবে। 12কে আমাকে এইভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে 12কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, যদি আমরা দেখি এরকম করে যদি বিশ্লেষণ করি, তাও দেখবো কত রকম সংখ্যা পাচ্ছি। 12কে বিশ্লেষণ করে আমরা পাইতে পারি 1 ইন্টু 12, 12কে বিশ্লেষণ করে আমরা পেতে পারি হচ্ছে 2 ইন্টু 6, 12কে বিশ্লেষণ করে আমরা পাবো 3 ইন্টু 4, তাই তো। এবার দেখতে হবে এই যে সংখ্যাগুলো পেলাম, এগুলো সবই উৎপাদক, 12 উৎপাদক, এগুলো দিয়ে আমি কোনটা দিয়ে 7 বানাতে পারবো, +7 হতে হবে। কিন্তু 12 আর 1 দিয়ে 7 হবে না, যোগ করো বা বিয়োগ করো হবে না, কারণ 12 আর আগে 13, 12 থেকে 1 বাদ গেলে 11। 6 আর 2 দিয়ে আমি 7 বানাতে পারবো না, 6 আর 2 8 হয়ে যায়, বা 6 থেকে 2 বাদ গেলে 4, 4 আর 3 দিয়ে কিন্তু আমি 7 বানাতে পারবো, 4 আর 3 যোগ করলে 7 হয়। তাহলে আমি কি পেলাম এখান থেকে, 12 যে উৎপাদকে বিশ্লেষণ করবো 4 আর 3 দুটো সংখ্যা পেলাম, 4 আর 3 এই দুটো দিয়ে কিন্তু আমি 7 বানাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিভাবে করবো জিনিসটাকে, এই অঙ্কটাকে দেখো, আমাকে শুধু বলছে কিন্তু মধ্য সহগকে বিশ্লেষণ করো, বাদ বাকি ঠিক থাকবে। বাদ বাকি ঠিক মানে এখানে x² ঠিক রেখে দিলাম, 12কেও আমি এখন কিছু করবো না, 12 থাকুক, শুধু মধ্যখানে যে সহগটা সেটাকে বিশ্লেষণ করবো। কি করে, আমি কি কি পেলাম 3 আর 4, তাই তো। 12কে বিশ্লেষণ 3 আর 4 পেয়েছি, 3 আর 4 যোগ করলে 7 হয়, তার মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ হবে। তাহলে আমরা করতে পারি 3 যোগ 4 x করতে পারি, 3 আর 4 মিলে 7 হলো, আর x বসে গেল 12।
এবার আমি আমার নর্মাল পদ্ধতিতে আসি, এক্স স্কোয়ার প্লাস গুণ হবে, এখানে প্লাস আছে প্লাস 3x, এই প্লাস প্লাস মিলে প্লাসই হয়ে গেল 4x, এই 12 থেকে গেল। এবার এই দুটোর মধ্যে আমি দেখবো কমন কি আছে। এই দুটোর মধ্যে কমন মানে এটার মধ্যেও আছে, এটা x এর দ্বিঘাত, এটা x এর একঘাত। তাহলে আমি x কমন নিয়ে নিই, একটা x কমন নিলে থেকে আছে, এখান থেকে একটা সরে গেল x প্লাস 3, এখান থেকে প্লাস 4 কমন নিলে, কারণ 4 এখানেও আছে, 4 এখানেও আছে, 4 এখানেও আছে। তো কমন নেওয়া মানে জানো তো, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা, মানে এই 12-র মধ্যে কিন্তু 4 ঢুকে আছে, একটা 12-র মধ্যে 4 আছে না, 3 4 12, তোমার 4 দিয়ে 12 ভাগ যায়, তাহলে 4 এখানেও 4 এখানেও আছে, 4 এখান থেকে কমন নিলে পরে এখানে x প্লাস 3 4 12 হয়ে গেল। এবার এটা একটা রাশি, এটা একটা রাশি হয়ে গেল, ধরে নিচ্ছি। এই দুটোর মধ্যে কমন কি, এই দেখো x প্লাস 3, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x প্লাস 3 কমন নিলাম এখান থেকে, তাহলে আমার পড়ে থাকলো এখান থেকে x, আচ্ছা, আর এখানে প্লাস x প্লাস 3 তে চলে আসছে কমন, এখানে পড়ে থাকলো 4। আমার উত্তর হচ্ছে এইটা। অর্থাৎ এই যে বীজগাণিতিক রাশি, এটাকে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমি এই সংখ্যাটা পাচ্ছি x প্লাস 3 আর x প্লাস 4। ঠিক আছে, এই দুটো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তার মানেটা কি দাঁড়ালো, এই যে সংখ্যাটা, এই যে x স্কয়ার প্লাস 7x প্লাস 12, এটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই দুটো সংখ্যা x প্লাস 3 x প্লাস 4। তোমরা যদি x প্লাস 3 এবং x প্লাস 4 কে গুণ করো, মাল্টিপ্লিকেশন করো, দেখবা এইটাই আসবে। উৎপাদকের সংখ্যা তো আগেই বলা হয়েছিল, উৎপাদক সংখ্যা কি বলা হয়েছিল, যে কোনো একটি সংখ্যা যেই সংখ্যা দিয়ে বিভাজ্য তাকে বলা, ওই সংখ্যাগুলোকে বলা হচ্ছে এর উৎপাদক। এই যে x স্কয়ার প্লাস 7x প্লাস 12, এই বীজগাণিতিক রাশিটা x প্লাস 3 দিয়েও ভাগ যাবে, x প্লাস 4 দিয়েও ভাগ যাবে। এটাতে ভাগ করলেও মিলে যাবে, এটাতে ভাগ করলেও মিলে যাবে। উল্টো করে যদি বলি, এই দুটোকে গুণ করলে এটা পাবো আমি। তাহলে এই পদ্ধতিতে তোমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। এই মধ্য সহগ বিশ্লেষণে আরো 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 অনেক ধরনের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তো আমরা পরবর্তীতে আসবো। ভালো থেকো সবাই ছাত্রছাত্রীরা।